দেখেন, আমরা যখন আমাদের রাজনৈতিক যখন আমরা বলছি যে গণভোট যে 4টা পয়েন্ট যে দিল, 4টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার যে পয়েন্ট আমরা সেটা হুবহু মেনে নিচ্ছি। আমরা যে 2 নাম্বার পয়েন্ট দিচ্ছে আমরা সেখানে বলেছি আমাদের একটা অবজারভেশন আছে। আমাদের যে অবজারভেশন আছে সেটা কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি, যেখানে গণভোটের যখন আমরা সাইন করি সেখানে স্পষ্টভাবে বলা আছে কেউ যদি কোনো বিষয় নোট অফ ডিসেন্ট দেয় তাহলে অবশ্যই সেই নোট অফ ডিসেন্টের অংশটি তার ম্যানিফেস্টোতে থাকতে হবে। অর্থাৎ রাজনৈতিক দল যদি সরকার ক্ষমতায় আসে তবে অবশ্যই এটাকে প্রিভেইল করবে, অর্থাৎ আমাদের যে মতামতটা ছিল সেটাকে প্রিভেইল করবে। 3 নাম্বার যে পয়েন্ট আছে গণভোটের সেটাও আমরা হুবহু মেনে নিচ্ছি। 4 নাম্বার যে পয়েন্ট আছে সেটাও আমরা হুবহু মেনে নিচ্ছি। দ্যাট মিনস গণভোটের 4টা জায়গা মানে পয়েন্টের মধ্যে 3.5টা পয়েন্ট আমরা মেনে নিচ্ছি। আমরা কোন পয়েন্টটা মানছি না? আমরা বলতে চাচ্ছিলাম, যেটা আমরা তখনও নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওই পয়েন্টটা ছিল এরকম যে উচ্চ কক্ষও কিন্তু আমরা মেনে নিয়েছি, কিন্তু উচ্চ কক্ষে আমাদের একটা অবজারভেশন আছে। উচ্চ কক্ষের একটা পয়েন্টে আমরা বলেছি যে যারা জাতীয় সংসদের সংসদ সদস্য হবে তাদের ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠিত হবে। একটা অধ্যাদেশ পাশ করে সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে, অথবা ল্যাপস করে দেওয়া হয়েছে, অথবা রহিত করা হয়েছে, যেটাই বলি আমরা। এবং এরপরে বলা হচ্ছে যে জুলাই সনদ আসলে আমরা বাধ্য হয়ে স্বাক্ষর করেছিলাম। তো এটাতে পরিষ্কার, ইন্টেনশনটা খুব পরিষ্কার যে ওনারা এটা করতে চান না। হ্যাঁ, ওনারা হয়তো বা কিছু করবেন, কিছু তো করতেই হবে, কিছু না করলে তো ওনারাও রাষ্ট্র চালাতে পারবেন না। সেটা ওনাদের সুবিধার জন্য ওনাদের মতো করে করবেন। এখন কোন একটা দল তাদের সুবিধার জন্য তার মতো করে যখন রাষ্ট্রের কাঠামো ঠিক করে, সেটা কখনো কখনো বাকশাল হয়। কোন একটা দলের তো রাষ্ট্র তো ধরেন বিএনপির একার না, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেব, রাষ্ট্র তো কখনো কারো একার না, তাই। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি আমরা নির্ধারণ করেছি রাজনীতিতে প্রতারণা, এবং এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, সদস্য সচিব, লিগাল এইড সেল, জিয়াউর রহমান ফাউন্ডেশন। আরও আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা একটু অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনাকে দিয়ে শুরু করি। আমরা একটা গণমাধ্যমে প্রতিবেদন দেখছিলাম যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার যে বিষয়টি ছিল কিছুদিন আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, এবং সেই আবেদনে যেটি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই সময়ে নির্বাহী ক্ষমতার প্রধান ছিলেন এবং তিনি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, এবং তার অধীনেই ওই নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িত, সেটি আমরা সবাই জানি। পরবর্তীতে তিনি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে যেই অর্থ সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন সেটি আসলে পরবর্তীতে আর হয়নি। তো এই বিষয়টা আসলে অভিযোগে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ, এই বিষয়গুলো আসলে প্রতারণার যেই অভিযোগ এসছে। প্রশ্নটা হচ্ছে যে মামলা হোক বা না হোক সেটি আসলে দেখা যাবে, কিন্তু এটি কি আসলে এক ধরনের রাষ্ট্রীয় প্রতারণা কিনা, কিংবা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে রাষ্ট্র বা সর্বোচ্চ জায়গায় থেকে এই ধরনের প্রতারণা আসলে করা যায় কিনা, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-এর সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসলে এই ব্যাপারটি তো আমরা আজকেই শুনলাম, আজকে আদালতে একটা মামলা গিয়েছে, সেখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পেলাম। বিষয়টা যদি হয়ে থাকে, সেটা হয় কি হয়নি সেটা তো আসলে তদন্ত প্রতিবেদনে বলবে, বাট ব্যাপারটা আসলে যদি এমন হয়ে থাকে তাহলে তো প্রচণ্ড দুঃখজনক একটা বিষয়, এটা আমরা আশা করি না। তবে আমার কাছে মনে হয় মামলাটি যেহেতু একজন ব্যক্তি মানে পার্টিকুলার পার্সন করেছে, গভর্নমেন্ট মামলাটা করেনি, তার মানে কোনো ইনফরমেন্টের কাছ মানে ইনফরমেশনের ভিত্তিতেই হয়তো বা মামলাটা হয়েছে। তো বিষয়টা যেহেতু তদন্তাধীন হবে, বিষয়টা যেহেতু প্রিজুডাইজ ম্যাটার, আমার মনে হয় যে আমাদের এই ব্যাপারে, অন্তত আমি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাচ্ছি। জি না, মামলার আবেদনটা একজন নিহত শিক্ষার্থী তার মানে বাবাই করেছেন মামলার সেই আবেদনটা, সেই জায়গা থেকে মানে আমরা আসলে আলোচনাটা ধরেন এই জায়গা থেকে করতে চাচ্ছি, ধরেন এই ধরনের মানে যে অভিযোগটা এসছে সেই জায়গা থেকে যদি আসলে আমরা বিষয়টাকে দেখি, মানে প্রতিশ্রুতি দেয়া কিন্তু সেটা আসলে পরবর্তীতে বাস্তবায়ন না করা, মানে এরকম একটা সংবেদনশীল ঘটনা তো আসলে এটি বটেই, সেই জায়গা থেকেই বলছি। নিঃসন্দেহে সেটা সংবেদনশীল ব্যাপার, এবং অবশ্যই আমার মনে হয় যে রাষ্ট্র যখন তার তদন্তে যাবে, রাষ্ট্র যখন সেটা সঠিকভাবে তার অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে সেটা যদি প্রকাশ পায়, তাহলে নিঃসন্দেহ বাংলাদেশের যে কোনো
মানে প্রতারণার যে কোনো ধরনের আইনের ব্যত্যয় যদি ঘটে সেটার প্রতিবাদ আমরা করব এবং সেটার আমরা সঠিক বিচার দেখতে চাবো, ন্যায় বিচার আমরা দেখতে চাবো। জি, ফরিদুল হক, আপনার কাছেও একই প্রসঙ্গেই একটু উত্তরটা জানতে চাই যে এই ওয়াদা ভঙ্গের যে অভিযোগটা আসলে এসছে সেটাকে কিভাবে দেখছেন? মানে এরকম হলে পরে ভবিষ্যতে মানে রাষ্ট্র বা রাষ্ট্রীয় যে প্রতিশ্রুতিগুলো দেয়া হবে সেগুলোর উপর থেকে জনগণের আস্থা কিছুটা কমতে পারে কিনা? জি ধন্যবাদ। আমি ঠিক জানি না মানে এটা মানে পূরণ করা মানে যতটুকু কমিটমেন্ট করা হয়েছিল এটা পূরণ করা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে জিনিসটা আসলেই খারাপ হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এটা এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এই ধরনের কোনো কমিটমেন্ট দেওয়া থাকে সেটা গণমাধ্যমেই বলেছিলেন ওইটা হচ্ছে অন্তর্বর্তী সরকার একেবারে শেষ সময়ের দিকের ঘটনা। তো এর মধ্যে যেহেতু সরকার পরিবর্তন হয়ে গিয়েছে নির্বাচনের মাধ্যমে, এখন যারা দায়িত্বে আছেন ওনারা ব্যবস্থা নিলেই কিন্তু এটা খুব বড় ইস্যু না। আমি যেটা মানে মনে করি মানে প্রতিশ্রুতি পালন করা খুব বড় ব্যাপার না। একটা জায়গা থেকে যাবে সেটা হচ্ছে যে মানে প্রতিশ্রুতিটা যদি দেওয়া হয়ে থাকে এটা রাষ্ট্রের পদে থেকে দিয়েছে, তো আসলে এটা পদের প্রতিশ্রুতি, ওই ব্যক্তির না। কিন্তু ওই ব্যক্তি প্রতিশ্রুতিটা যদি পালন না করে থাকেন কিংবা ব্যক্তিবর্গ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যদি পালন না করে থাকেন তাদের বিরুদ্ধে আসলে এক ধরনের নৈতিক দায় তো তাদের থাকবেই। এবং এক্ষেত্রে যদি কোনো আইনি ম্যাটার থাকে যে তারা এটা করতে গিয়ে তাদের কোনো ধরনের শর্তভঙ্গ কিংবা শপথভঙ্গ যদি করে থাকেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত ছিল যে হয়তো তারা তাদের পক্ষে সম্ভব হয়নি, পরবর্তীতে যারা আসবে তাদের হয়তো একটা রোডম্যাপ দেওয়া উচিত ছিল। এই রাজনীতিতে প্রতারণা ইস্যু নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আমরা দেখলাম যে বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে, এটি নাহিদ ইসলাম বলেছেন এবং তিনি অনেকগুলো কথাই বলেছেন। সেই জায়গায় মেইন যে ইস্যুটি এসছে সেটি হচ্ছে বিএনপি সংস্কারের প্রশ্নে পিছিয়ে আছেন। সেই জায়গা থেকে আপনার অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলামের অভিযোগ অনুযায়ী সংস্কার নিয়ে কি সরকার এক ধরনের প্রতারণায় আশ্রয় নিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাদেরকে। আসলে এই আমরা 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেখেছিলাম যে 71কে নিয়ে সারাক্ষণ 71 তাদের, 71 এই 71 সেই, বীর মুক্তিযোদ্ধা ওনাদেরই সব, বাংলাদেশে আর কেউ যুদ্ধ করে নাই এবং তারা এটা নিয়েই কনসার্ন, তারা এটাকে সেফটি দিবে, এটা করবে সেটা করবে, এটা নিয়ে ব্যাপক ব্যস্ত ছিল পুরো জাতীয় সংসদ। তখন যদিও কেউ শুনতো না, বাট আমরা এগুলো দেখতাম পেপার পত্রিকায়। তো আমাদের এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানটা হলো কিসের কারণে? এটা সরকারি বিসিএস চাকরিজীবীদের বৈষম্যের থেকে যেন উত্তরণ হয় সেটার কারণে একটা আন্দোলন শুরু হলো, যে আন্দোলনের পরবর্তীতে গণতান্ত্রিক রূপ ধারণ করে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল সেখানে অংশগ্রহণ করে। আমরা এটা সবাই জানি। আমি নাহিদ সাহেবের বক্তব্য আজকেও আমি শুনেছি আপনি যেটা বলছেন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা কি মানুষকে কিভাবে পারসেপশনটা ক্রিয়েট করা হচ্ছে, আমরা কি এটা বুঝতে পারছি নাকি যে জুলাই সনদের আসলে কয়টা অংশ? জুলাই সনদের মোট 3টা অংশ। একটা হচ্ছে জুলাই সনদ, একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আর হচ্ছে গণভোট অধ্যাদেশ। আপনি যদি দেখেন 33টি রাজনৈতিক দল, তখন এনসিপি সেখানে স্বাক্ষর করে নাই, এনসিপি তখনও গঠিত হয় নাই কিংবা স্বাক্ষর করে নাই, তারা স্বাক্ষর করেছে 16 ফেব্রুয়ারি মানে আফটার ইলেকশন। যাক, আমি তখনকার 33টি রাজনৈতিক দল 84টি অনুচ্ছেদের মধ্যে 30টি অনুচ্ছেদে কিন্তু সবাই একমত পোষণ করেছে। অতএব ওইটা নিয়ে আমাদের কোনো সংস্কারের কোনো আলোচনা নাই। বাকি যে 54টা পয়েন্ট আছে সেখানে সর্বসম্মতিক্রমে এক একজন তার এক এক রকমের অভিমত ব্যক্ত করেছে। আপনি দেখেন, আমরা যখন আমরা বলছি যে গণভোট যে 4টা পয়েন্ট যে দিল, 4টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার যে পয়েন্ট আমরা সেটা হুবহু মেনে নিচ্ছি। আমরা যে 2 নাম্বার পয়েন্ট দিচ্ছে আমরা সেখানে বলেছি আমাদের একটা অবজারভেশন আছে। আমাদের যে অবজারভেশন আছে সেটা কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি, যেখানে গণভোটের যখন আমরা সাইন করি সেখানে স্পষ্টভাবে বলা আছে কেউ যদি কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয় তাহলে অবশ্যই সেই নোট অফ ডিসেন্টের অংশটি তার ম্যানিফেস্টোতে থাকতে হবে। অর্থাৎ রাজনৈতিক দল যদি সরকার ক্ষমতায় আসে তবে অবশ্যই এটাকে প্রিভেইল করবে, অর্থাৎ আমাদের যে মতামতটা ছিল সেটাকে প্রিভেইল করবে। 3 নাম্বার যে পয়েন্ট আছে গণভোটের সেটাও আমরা হুবহু মেনে নিচ্ছি। 4 নাম্বার যে পয়েন্ট আছে সেটাও আমরা হুবহু মেনে নিচ্ছি। দ্যাট মিনস গণভোটের 4টা জায়গা মানে পয়েন্টের মধ্যে 3.5টা পয়েন্ট আমরা মেনে নিচ্ছি। আমরা কোন পয়েন্টটা মানছি না? আমরা বলতে চাচ্ছিলাম, যেটা আমরা তখনও নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওই পয়েন্টটা ছিল এরকম যে
উচ্চ কক্ষও কিন্তু আমরা মেনে নিয়েছি, কিন্তু উচ্চ কক্ষে আমাদের একটা অবজারভেশন আছে। উচ্চ কক্ষের একটা পয়েন্টে আমরা বলেছি যে যারা জাতীয় সংসদের সংসদ সদস্য হবে তাদের ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠিত হবে। আর তৎকালীন যে যারা অন্যান্য মতামত দিয়েছিল তারা বলছিল যে না, এটা জনগণের প্রত্যক্ষ ভোটে হবে। এবং আরেকটি পয়েন্ট ছিল, তারা গণভোটে ছিল, সেটা হচ্ছে যে আইন প্রণয়ন করতে গেলে উচ্চ কক্ষের অনুমতি লাগবে। বিএনপির এখানে নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে আইন প্রণয়ন করতে হলে উচ্চ কক্ষের মতামত প্রয়োজন নাই, কারণ উচ্চ কক্ষ তো সরাসরি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত না। শুধুমাত্র সামান্য দুইটা পয়েন্টে আমরা যখন এবং দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেই আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং দুইটা পয়েন্টের উপর আলোচনা করছি, সেই দুইটা পয়েন্টকে আলোচনা না করে টোটালি আমরা জুলাই সনদের সাথে নাই, আমরা জল সনদ বাস্তবায়নের সাথে নাই, আমরা গণভোটের অধ্যাদেশ মানছি না, ব্যাপক ধরনের ব্যত্যয় আমাদেরকে নিয়ে করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকার গঠন করার পরে ৮০তম দিন চলছে, যেখানে উন্নয়নের ধারায় আমরা কাজ করছি, যেখানে তাদের উচিত ছিল যে ২৪ বিলিয়ন ডলার চলে গেল আওয়ামী লীগ সরকার ১৭ বছরে তারা নিয়ে লোপাট করে নিয়ে চুরি করলো, সেটা নিয়ে যেখানে আমাদের একসাথে এটা কিভাবে কাজ করা যায় সেটাকে ফিরিয়ে আনা যায়, সেটা না দিয়ে আমরা এখনো আছি সেই দুটা পয়েন্টের উপরে। এবং সেই দুইটা পয়েন্টের উপর বেস করে আমরা বলছি যে আমরা সংস্কার চাই না। অথচ আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার স্পষ্ট করে বলছেন জুলাই সনদ যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা করব, এবং কোন ব্যাপারটাই আমরা যে ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই ব্যাপারটাকে আমরা প্রিভেন্ট করেই করব। অর্থাৎ ব্যাপারটা তো খুব স্পষ্ট। কেন এই যে এটাই আমার কাছে মনে হয় রাজনৈতিক প্রতারণা, যে আমি যে আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা আপনি জোর করে বুঝবেন না, কারণ আপনি যদি না ঘুমিয়ে ঘুমের ভান করে থাকেন আমি তো ভাই আপনাকে উঠাতে পারবো না। এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর কি। অনেক ধন্যবাদ। ফরিদুল হক, আপনার কাছে আসি। আপনিও শুনছিলেন অ্যাডভোকেট জালাল খান মনন যেটি বলছিলেন। বিএনপি তো জুলাই সনদের সাথে আছে, যেটি আলোচকের কথায় আমরা বুঝছিলাম, তারা নিয়ম মাফিক এগোচ্ছেন সেটিও তারা বলছেন, কিন্তু আপনারা বলছেন যে বিএনপি ক্ষমতায় এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি, এই সব কিছুর সাথে প্রতারণা করছে। কেন মনে হচ্ছে একটু শুনি। সংসদে সর্বশেষ দিন বিএনপির পক্ষ থেকে যিনি পুরো সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনলে এটা পরিষ্কার হয়ে যায়। উনি বলেছেন যে আমরা নির্বাচন আদায় করার জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। এর মধ্যে এটাতে পরিষ্কার বোঝা যায় জুলাই সনদের ব্যাপারে ওনারা একমত ছিলেন না, ওনাদেরকে কেউ হয়তোবা জোর করে নির্বাচন আদায় করার জন্য সনদে স্বাক্ষর নিয়েছিলেন। এবং ভাই পারফেক্টলি বলছেন, সনদের কয়েকটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যে সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো, আর হচ্ছে যেগুলো মানে নির্বাহী আদেশে আইন তৈরি করে যেগুলো মানে কি বলে সংস্কার করা হবে সেই ভাগগুলো। এখন দুইটা ভাগের ক্ষেত্রে যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল নির্বাচনের পরেই, কোনোটাই হয়নি। যেমন ধরেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয়নি, এবং যে অধ্যাদেশগুলো ১৩৩টা অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই অধ্যাদেশগুলো যেগুলো মূলত আসলে রাষ্ট্রের সংস্কারের সাথে সম্পর্কিত, সেই অধ্যাদেশগুলো একটাও পাশ করা হয়নি। একটা অধ্যাদেশও পাশ করে সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে, অথবা ল্যাপস করে দেওয়া হয়েছে, অথবা রহিত করা হয়েছে, যেটাই বলি আমরা। এবং এরপরে বলা হচ্ছে যে জুলাই সনদ আসলে আমরা বাধ্য হয়ে স্বাক্ষর করেছিলাম। তো এটাতে পরিষ্কার, ইন্টেনশনটা খুব পরিষ্কার যে ওনারা এটা করতে চান না। হ্যাঁ, ওনারা হয়তো বা কিছু করবেন, কিছু তো করতেই হবে, কিছু না করলে তো ওনারাও রাষ্ট্র চালাতে পারবেন না, সেটা ওনাদের সুবিধার জন্য ওনাদের মতো করে করবেন। এখন কোন একটা দল তাদের সুবিধার জন্য তার মতো করে যখন রাষ্ট্রের কাঠামো ঠিক করে, সেটা কখনো কখনো বাকশাল হয়। কোন একটা দলের তো রাষ্ট্র তো ধরেন বিএনপির একার না, ব্যাখ্যা দিচ্ছেন সালাউদ্দিন সাহেবের বক্তব্য। রাষ্ট্র তো কখনো কারো একার না, তাই না? তো ধরেন ওনারা একটা কথা বারবার বলেছেন যে ওই জুলাই সনদ আদেশ নাকি প্রতারণা করা হয়েছে, কিন্তু ধরেন ওনারা সনদে স্বাক্ষর করলেন, আদেশ ঘোষণা হলো, আদেশের পরে অধ্যাদেশ হইল আদেশের ভিত্তিতে, এরপরে গণভোটের পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, নির্বাচন ও গণভোট একই দিনে হয়েছে। ওনাদের প্রতারণা মনে হলো যখন ওনারা শপথ নিয়ে ফেলছেন, তারপরে ওনাদের প্রতারণা মনে হয়েছে, এর আগে কিন্তু প্রতারণা মনে হয়নি। ধরে নিলাম এটা প্রতারণা, তর্কের খাতিরে এটা ধরে নিলাম প্রতারণা, কিন্তু এখানে তো জনগণ ভোট দিয়েছে। জনগণের ভোটের উপর আর গণতান্ত্রিক রাষ্ট্র অন্য কোনো কিছু ইয়ে করে না, এক্সিস্ট করে না। জনরায়ের উপরে অন্য কোনো কিছু নাই। আপনি গণরায়কে অস্বীকার করলেন, গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে আপনি নিজে যা চান সেটা করবেন, সেটার একটা
পরিষ্কার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমি 3-4টা উদাহরণ দিই। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সচিবালয় বাতিল করে দেওয়া হলো, এবং এইটাতে কিন্তু জুলাই সনদে ওনাদের নোট অফ ডিসেন্ট নাই, ওনাদের ইশতেহারেও এটা আছে, ওনারা এটা করবেন, তারপরে এটা বাতিল করে দেওয়া হয়েছে। জি, ব্যাংক রেজুলেশনে 18 ক ধারা যুক্ত, প্রথমে বাতিল করে দিয়েছিল, পরে 18 ক ধারা যুক্ত করে পুরনো মালিকদেরকে ব্যাংকে ফেরত আসার সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। অলরেডি একটা ব্যাংকের 5 জন ডিরেক্টর আবেদন করেছে। আপনার মানবাধিকার কমিশনকে বাতিল করে দেওয়া হয়েছে, গুম কমিশনকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন মানবাধিকার কমিশনের যে সংশোধনী সেটা বাতিল করা হয়েছে। এখন হাসিনার মানবাধিকার কমিশন আইন অনুযায়ী, টেকনিক্যালি হাসিনার মানবাধিকার কমিশন এখানে এক্সিস্ট করে। যেই মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এইখানে শত শত মানুষ গুম হয়েছে, হাজারে হাজার ক্রসফায়ার হয়েছে, প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে। এখন বিরোধী দলীয় নেতাকর্মী বললে আবার ধরেন বিএনপির ভাইয়েরা আবার এটা বলেন যে আমরা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছি, এটা আমাদেরকে শিখাতে আসবেন না। একদম ধরেন আওয়ামী টোন, যে আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ করেছি, আমরা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটু প্রশ্ন করি, সরি আমি শেষ করি ভাইয়া। আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ করেছি, আমরা হচ্ছে সবচেয়ে নির্যাতিত দল, আমাদেরকে এগুলো শিখাতে আসবেন না, আমরা রক্তের উপর দিয়ে আসছি। বাংলাদেশের যে কেউ এই প্রশ্ন করার রাইট রাখে, যদি সে নির্যাতিত নাও হয়, নির্যাতনের শিকার নাও হয়, ভবিষ্যৎ নির্যাতন যাতে না হয় সেটা নিয়ে যে কেউ প্রশ্ন করার রাইট রাখে। ধরেন ডিজিটাল নিরাপত্তা আইনের বিরাট জুলুম আমরা দেখেছি। ধরেন 22 দিনের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করার জন্য, মানহানি টানহানি বিভিন্ন অভিযোগ দিয়ে, এবং এটা ঘটতেছে কিন্তু বাংলাদেশ ব্যাপী। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঘটতেছে, নির্দিষ্ট একটা থানায় ঘটতেছে, ব্যাপারটা তা না। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সিস্টেমেটিক কাঠামো, একদম সবাই এটাকে করতেছে। সমস্ত পুলিশ অফিসাররাই মনে করতেছে এইভাবে অ্যারেস্ট করা দরকার, সমস্ত আদালতই মনে করতেছে যে তাদেরকে জেলে দেওয়া দরকার, এবং যারা মামলা দিচ্ছে তারাও মনে করতেছে যে সরকারকে কিছু কইলেই, তাকে ফেসবুকে লিখলেই ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকানো দরকার। তার মানে হচ্ছে যে বাক স্বাধীনতার প্রশ্ন বলেন, মানবাধিকারের প্রশ্ন বলেন, আপনার বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন বলেন, প্রত্যেকটা প্রশ্নে আমরা পেছনের দিকে হাঁটা শুরু করছি। এবং সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল প্রত্যেকটা উদ্যোগকে থামিয়ে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অক্ষরে অক্ষরে কোথায় পালন করবে, কিভাবে পালন করবে, সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা আমরা এখনো পাইনি, শুধু শুনছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আবার কেউ কেউ আবার এই ধরনের প্রশ্ন তুলে বলা যে সরকার এত ভালো ভালো কাজ করতেছে, আপনারা দেখেন না, অনেক অনেক কার্ড দিচ্ছে। ভাই কার্ড দিচ্ছে এটা নিয়ে তো আমাদের কোনো কথা নেই, তো আমরা তো এটা বিরোধিতা করছি না। আপনি কার্ড দেন, ভালো করে কার্ড দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কার্ড কোত্থেকে দিবেন সেটাও আমাদেরকে বলেন। কার্ডের টাকা কোত্থেকে আসবে, 4 কোটি মানুষকে 2000 টাকা কিভাবে দিবেন সেটা আমাদেরকে বলেন। সোর্স অফ মানি কি সেটা আমরা জানতে চাই, পরিষ্কার বলেন। কিন্তু সেটার সাথে আপনি এটাকে কেন গুলাচ্ছেন? ওটা তো একটা আলাদা ইস্যু, এটা একটা আলাদা ইস্যু। আমরা একটা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার লাগবে। আপনি যদি মনে করেন মাত্র 6টা আসন নিয়ে রাষ্ট্রের কাঠামো নিয়ে তো চিন্তিত, মানে আপনারা কি আমাদের দলের 60 লক্ষ মানুষ আসামি হলাম, আপনার 5ই আগস্টের আগে আপনার পার্সোনাল ভূমিকা কি ছিল? আপনি তো একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন, বর্তমানে আলোচিত সংগঠনের একজন যুগ্ম সদস্য সচিব। আমি জাতীয়তাবাদী সম্পাদক ছিলাম, আপনারা যে বলছেন যে আমরা গল্প শোনাবো, আপনি ভুল বললেন। নির্যাতনের গল্প যদি আপনি বলেন, হাজার হাজার রক্তের বিনিময়ে, হাজার হাজার গুমের বিনিময়ে, আমরা ব্যক্তিগত কোনো আলাপে না যাই। ঠিক আছে, তো আমি তো অস্বীকার করছি না, তো আমি বলছি ছিলেন বিধায় এখন কি আপনাকে প্রশ্ন করা যাবে কিনা? হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই আমি করা যাবে। প্রশ্নটাই তুলছি, আপনি প্রশ্ন করছেন বলে তো আমরা উত্তর দিচ্ছি। সেটাই বলছি। আপনারা বলছেন যে সেই একই অ্যাঙ্গেল থেকে বলতেছেন যে আমরা নির্যাতনের শিকার হয়েছি। না, আপনি বলছেন আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম। এটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলছি না, আমি বলছি যে আপনি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তো জুলাইকে ক্ষমতায় আছেন বিধায় আপনাকে প্রশ্ন করা যাবে না। জুলাইকে আমাদের পকেটে রাখতে চাই নাই, কখনো আমরা পকেটে রাখতে চাচ্ছি না, তো আমরা পকেটের কথা বলছি না। আপনারা 6টা সিট পেলেন, তাও জামাতের মতো। কয়টা সিট? 6টা সিট পেলেন জামাতের সাথে, যে আপনাদের ধরেন না, যদি আপনাদের এই গণভোটের উপর জনগণের এই আস্থা থাকতো, তাহলে তো আপনারা 2/3 সিট আমরা পেতাম না। না, 2/3 সাথে আপনি এটা কেন মিলাচ্ছেন? 2/3 ডেফিনেটলি মিলাবো ভাই। 2/3 সিট দিয়ে আপনি সরকার পরিচালনা, সরকারি ব্যবস্থাপনায় বললেন যে হ্যাঁ ভোট দিতে হবে, সমস্ত জায়গায় নিউজ আছে। না, আপনি সরকার পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, হ্যাঁ, কিন্তু গণভোটে যে 70% মানুষ ভোট দিল আপনার রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য, সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য, 70% কি হবে তাহলে? হ্যাঁ, 70% মানুষ যে মতামত দিল, 1 মিনিট, 70% মানুষ যে মতামত দিল তার সেখানে 4টা পয়েন্টের মধ্যে, তাহলে বাকি পয়েন্টের কি সমস্যা ছিল? এবং অধ্যাদেশ 1973 সালের পর থেকে তো ভয়েড এব ইনিশিও, রাষ্ট্রপতি তো কোনো আইন অধ্যাদেশ জারি করতে পারে না। তো
এটা প্রহিবিটেড। অধ্যাদেশ না, ওটা আদেশ আর কি। হ্যাঁ, তো আদেশ তো পারে না। জি, আমরা উত্তরটা নিব, একটা বিরতি নিয়ে আসছি। 3.5টা মেনে নিয়েছি, এটা নিয়ে একটার মধ্যে আমরা এটা আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে কিন্তু ধরেন আমরা উত্তরটা নিব, আমাদের একটা বিরতি নিতে ভোট হবে। আপনারা চেয়েছেন তো, জনগণ ভোট দিয়েছে। অবশ্যই আমরা ভোট চেয়েছি, জনগণ ভোট দিয়েছে, এবং আমরা আমাদের এখন এই গণভোটের কি হবে এই প্রশ্নটা কি? আমরা এই প্রশ্নটা আমরা যে নিব, 3.5টা একটা পয়েন্ট বিরতি মেনে নিয়ে নিয়েছি, আসছি। আর অ্যাডভোকেট বাকি যে আশরাফ জালাল ব্যাপারটা খান নিয়ে মামুন, আমাদের আলোচনা আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটা বিরতি নিয়ে আসছি। আলোচনাটাই তো আমরা বলছি, সেটাই তো আলোচনা সংসদের সংবিধান ডিবেটের সংস্কার কথা। পরিষদে গিয়ে আলোচনা করে, আমার মনে এটাই হয় বলছি। আলোচনাটা আমরা একটা বিরতির পরে এসে করে। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, মানে কথা যেটি উঠছিল যে আপনারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু গণভোটের যে রায়টা ছিল সেটা অমান্য করে আপনারা এক ধরনের প্রতারণা করছেন জনগণের সঙ্গে। কি বলবেন? কে বলছে এটা? এই কথাটা কে না, বলছে? এটা সমস্যা এনসিপি থেকে বলা হয়ে থাকে, যেমন এনসিপি থেকে বলা হচ্ছে। জি জি। এনসিপি নেতারা কি করছে? হাসনাত যে আওয়ামী লীগের নেতা রয়েছে, আপনারা দেখেন আওয়ামী লীগের নেতা চিটাঙের তার কাছ থেকে দোয়া নিয়ে আসছে। এনসিপি নেতারা কিভাবে এনসিপি নেতা হয়েছে? 5ই আগস্টের পর আগে এনসিপি নেতাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কি চেক করুন। কয়টা মামলা আছে, কয়বার জীবনের কারাগারের জীবন আছে, কয়বার নির্যাতনের গল্প আছে, কয়টা নির্যাতনের গল্প তারা দেখেছে। আমরা দেখেছি সার্জিস আলম সহ শুরু করে অনেককেই। আমি তো এখন জামাত শিবিরের মানে প্রসঙ্গে কথা বলবোই না, যেহেতু প্রসঙ্গটা এনসিপিকে নিয়ে, আমি এনসিপিকে নিয়ে বলবো। হাসনাত শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন, সার্জিস শেখ মুজিব সাহেবের কর্মী ছিলেন, নাহিদ কি বলে ব্যাকগ্রাউন্ড আমরা এক একবার এক এক রকম শুনেছি। আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে জুলাই আগস্টের আজকের যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে তারা একটা অন্যতম দ্বার প্রান্ত তারা খুলে দিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি হয়েছিল। বাট আমরা তো এটা বলছি, গণভোট নিয়ে যে আজকে প্রসঙ্গ হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট। যেই ব্যাপারে আমাদের কথা আছে, আমরা সেসব জিনিস, আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, জনগণ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এবং আমরা একটা কিন্তু কথা ছিল যে আপনি যখন গণভোটে সাইন করবেন, দেখেন গণভোটে কিন্তু এনসিপি সাইন করলো না। এনসিপি কবে সাইন করলো? 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। সরকার গঠনের 4 দিন পরে, মানে বাংলাদেশের নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, 16 তারিখ এনসিপি গণভোটে সাইন করলো। আজকে গণভোট নিয়েই তাদের সারাক্ষণ কেন পায়তারা করতে হবে? কেন এটা নিয়ে তাদের সারাক্ষণ কথা বলতে হবে যে আমরা কি পালন করছি না, আমরা কি পালন করছি না, আমরা কি পালন করছি না? আমার প্রশ্ন, আজকে যে এনসিপি জামাতের সাথে একসাথে হয়ে তারা যে একটা 11 দলীয় সংগঠন করলো এবং বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে, তারা কিভাবে, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, তারা কি পরিবর্তন করত? তাদের কি কোনো প্ল্যান থাকতো কিনা? তাদের কি কোনো ধরনের চিন্তা থাকতো কিনা? সো আমরা, তারা কি তাদের ম্যানিফেস্টোতে এগুলো বলেছিল কিনা? আমরা কিন্তু যা যা পরিবর্তন করব, আমরা মানে এই জুলাই সনদের ব্যাপারে আমাদের যা যা বক্তব্য ছিল, আমরা কিন্তু আমাদের ম্যানিফেস্টোটা পড়লে, ইশতিহারে যদি পড়েন, তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু বলেছিলাম এই জিনিসগুলো চেঞ্জ আসবে। আর কিছুক্ষণ আগে আমাদের বক্তা বললেন, ভাই বললেন যে গুম কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশনগুলো কি চেঞ্জ হয়েছে, কি বিষয়গুলো এখন পরিবর্তন করা হচ্ছে, সেটা আমরা আগে বলিনি কেন? হাসিনার আইন বলে কোনো আইন নাই, বাংলাদেশের আইন। মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে, মানুষের সুবিধার জন্য। ডিজিটাল নিরাপত্তা আইনও তাহলে বাংলাদেশে না, ডিজিটাল নিরাপত্তা আইনে দেখেন, আপনারা দেখেন যে জামাতের কিংবা বেশ কয়েকজন, না তাহলে তাহলে কি আপনি চতুর্দশ সংশোধনী থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দিবেন? না, মানে তাহলে আপনি যেভাবে বলছেন যে আইন মানে সব মানুষ, না, আমরা তো দেখছি যে আপনি আইনটা আপনার 1.5 বছরের আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে ওই সরকারকে দিয়ে, ইউনূস সাহেবের সরকারকে দিয়ে আপনারা যেগুলো আপনাদের ফেভারে গেছে, তাহলে সেটা ভ্যালিড। আর আমরা যখনই সেখানে কোনো মন্তব্য দিব, সেটা আনভ্যালিড। এটা তো হলো না। আপনার মতামত থাকবে, আমার মতামত থাকবে, তাতেই তো গণতন্ত্র। ব্যাপারটা তো তাই। আমরা তো জাতীয় সংসদে দেখলাম চমৎকার ডিবেট হচ্ছে দুই দলে, আমরা তো সেটা দেখছি, কিন্তু আপনারা কিন্তু সেটা করছেন। দেখেন, আপনারা যখন বলেন যে, আমরা কিন্তু একবারও বলি নাই এখন পর্যন্ত জুলাই আমাদের, আমরা কিন্তু বলি জুলাই আমাদের সবার, আপনাদেরও ঠিক
আমাদেরও তেমন, আমরা সবাই মিলে একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। জি, আবার আসবো আপনার কাছে। ফরিদুল হক, আপনার কাছে যেতে চাই। আমরা কিছুদিন আগে সংসদে দেখছিলাম যে জামায়াতের পক্ষ থেকে যেমন বলা হচ্ছিল যে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে, আবার আপনাদের কাছ থেকেও শুনি যে এখন যেই ধরনের কমিশনগুলো আসলে মানে অধ্যাদেশগুলো যেগুলো হচ্ছে সেগুলো হয়তো আগেও সেরকমই ছিল। সব মিলে একটু জানতে চাই, ধরেন আসলে কোন দিকে যাচ্ছে রাজনীতিটা, একটু শুনি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি একটু জিনিস বলি যে গণভোটে সাইনের ব্যাপার নেই ভাই, একটু যে বোধহয় জুলাই সনদ বলতে চাইছিলেন, গণভোটে সাইনের ব্যাপার নেই। গণভোটে আমরা গণভোটের পক্ষে প্রচারণা করেছি। জি, সরকারি দল যে খুব আমরা বারবার করে বলছিলাম যে বিএনপি কেন এটা নিয়ে কথা বলছে না। ইভেন আমি আপনার সতেও বোধহয় বলছি প্রধানমন্ত্রী কেন বলছেন, মানে তখন তো উনি বিএনপি চেয়ারপারসন হিসেবে বলছি যে উনি কেন গণভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন না। তার মানে কি ওনারা গণভোট চান না, কিংবা যে ওনারা সংস্কার চান না, পরে বাধ্য হয়ে হয়তো ওনারা নিয়েছিলেন। কিন্তু এখন বোঝা গেছে যে ওনারা এটা মনে মনে চান নাই আর কি ওনারা। তবে আবার এখানে আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, যদি কোনো কারণে ওনারা 199 আসন পেতেন তাহলে আবার ওনারা ঠিকই সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতেন এবং ওনাদের তখন এই ধরনের বৈধতার প্রশ্ন আর তখন উঠতো না। কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান এমন জায়গাতে আছে, আপনি এটাকে একদম রেয়ার মিনিমাম সংশোধনী ছাড়াও আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, একদম মিনিমাম ছাড়াও। তো সেটা করার জন্য আপনার 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটি না পেলে তখন আবার ঠিকই ধরেন এই পথে আসতো। 2/3 মেজরিটি পেলে বাংলাদেশের যেটা প্রবলেম হয়, বাংলাদেশের কাঠামোটাই এরকম যে 2/3 মেজরিটি এমন একটা ধরেন মানে দেমাগ তৈরি করে, যে দেমাগে ধরেন কেউ আর ধরাকে সরা কেন। উনি যেমন বলে ফেলছে আপনারা 6 আসনের দল, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, উনি 199 পাইলে কিন্তু আমাদের কাছে ঠিকই আসতো যে ভাই আসেন সংবিধান সংস্কার পরিষদ আমাদের তো করি। প্রশ্ন এটাই যে সংবিধান আপনি সংস্কার তাহলে পরিষদ কিভাবে ইন্টারেস্টিং ঘটনা কিন্তু এটা। করতে পারলেন না কেন কনভিন্স জনগণকে? না না, সেটা ভিন্ন প্রশ্ন, সেটা সেটা ভিন্ন প্রশ্ন। আমি সেই জায়গায় বলছি না করতে পারলাম না, ধরেন ট্যাগিং এবং র্যাগিং করছেন। জি, আমরা না না, একটু ট্যাগিং শুনি, তারপর আসবো। 6 আসন আপনি বললেন প্রথমে, তো আমি এই জন্য বললাম আপনারা তো ট্যাগিং র্যাগিং করছেন বলেই আমরা বলছি আপনারা আমাদের জি, যে কোনো আমরা কাজকে আসবো, মন্ডল করে না, দেন। জালাল খান বলুন, আপনার কাছে আসবো, আপনি একটু করছেন। শুনি আমরা ফরিদুল হকের বলি কথা নাই যে একটু ধরেন শুনি। জুলাই আমাদের একার, আমরা এটা মোটেই বলি নাই। জুলাই সবার, জুলাই আমাদের সবার। কিন্তু ধরেন জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যে কমিটমেন্ট করেছি, যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ছিল, আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা তো ধরেন সবাইকে নিয়ে চলার জন্যই একটা মিনিমাম কমিটমেন্টে আসছি। আমরা একটা চার্টার করছি, সেই চার্টারটা বাস্তবায়ন করার জন্য আমরা একটা প্রক্রিয়া নিয়ে কথা বলেছি, যেটা সেই প্রক্রিয়াটা নিয়ে আসলে প্রক্রিয়া বারবার কথা লাগবে, হচ্ছে। যে একটা প্রক্রিয়ায় বিরতি নিয়ে সংবিধান আসি। সংস্কার হইতে হবে। আমার জি, মনে হয় আপনারা যেটা একটা বলছেন, বিরতি এটা নিয়ে একটা আসি। কাগুজে বাগ টাইপের। জি, মানে অ্যাডভোকেট জালাল খান মানুর একটা বিরতি নিয়ে আসছেন, বা সে বিরতির পরে এসে কথা বলছি। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবার কিছু সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নতুন বাংলাদেশ। ফরিদুল হক, আমরা দেখছিলাম যে নির্বাচনের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পর একটা পরিবর্তন আসলো। নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন, তিনি বাংলাদেশ ইস্যুতে বেশ আগ্রাসী। কোনো ঝুঁকি দেখছেন কিনা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে? কূটনৈতিক সম্পর্কের বিষয়টাতে পরে যেতে চাই। সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্কটা ডিপেন্ড করবে যে আমরা এটাকে কিভাবে ডিল করব। এটা কোনো সরকারের ব্যাপার না, এটা আমাদের ন্যাশনাল ইস্যু। তো ন্যাশনাল ইস্যুকে ডিল করার ক্ষেত্রে আমি বারবার এই কথাটা বলি যে আমাদেরকে বাংলাদেশে যারা আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, প্রত্যেকের হচ্ছে গিয়ে দিল্লি কোশ্চেনে আমাদের একটা অবস্থান লাগবে। দিল্লি কোশ্চেন মানে বিজেপি কোশ্চেন, কারণ দিল্লি এখন বিজেপি দ্বারা আচ্ছাদিত। তো এখানে একটা জিনিস মানে খেয়াল করতে হবে যে আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের পতনকে পশ্চিমবঙ্গের বিজেপি এটাকে খুব ভালোভাবে ইস্যু করছে। তো ওরা আগে থেকে টার্গেট করে গত 1.5 বছর ধরে তারা ভোটার তালিকা পরিবর্তন করছে। ভোটার তালিকায় মুসলমান ভোটারদেরকে বাদ দিয়েছে, বাংলাদেশি ঘৃণার চাষাবাদ করছে। 105টা আসনে, এরকম রিপোর্ট এসেছে যে 105টা আসনে তারা যেই ব্যবধানে জিতেছে, সেইখান থেকে সেই তুলনায় ভোটার তালিকায় যারা বাদ পড়ছে তাদের সংখ্যা বেশি। তার মানে ওই ভোটাররা যদি থাকতো ব্যবধান হয়তো বা মানে এই কি বলে রেজাল্ট হয়তো অন্যরকম হলেও হতে পারতো। তার মানে এটা বোঝা যাচ্ছে খুব পরিকল্পনা করে করা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করা দরকার যে আওয়ামী লীগের এই পতনটাকে বাংলাদেশ ঘৃণা তাদের জন্য আরো মানে ভালোভাবে করতে সুবিধা হয়েছে, মুসলমান ঘৃণা আরো ভালোভাবে করতে সুবিধা হয়েছে, এইটাকে তারা কাজে লেগেছে। হোয়ারাজ আওয়ামী লীগের লোকজন মনে করে যে এরা তাদের বন্ধু। খুবই ইন্টারেস্টিং এখানে। এবং হাসিনা এখন তাদের কাছে শুধুমাত্র একটা নেগোসিয়েশন টুল। এটা আওয়ামী লীগের লোকজন এটা ওই জায়গাটা খেয়াল করতে পারতেছে না। কিন্তু আমার কনসার্ন ওইখানে না, আওয়ামী লীগ কি চিন্তা করছে ওটা আমার কনসার্নের জায়গা না। কনসার্নের জায়গা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি শুভেন্দু অনেকগুলো খুবই ভয়াবহ এবং ন্যাক্কারজনক মন্তব্য করেছে। এর ভিতরে একটা মন্তব্য ছিল গত বছরের ডিসেম্বরে অথবা 24শে ডিসেম্বরে সম্ভবত,
সে বলছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ইসরায়েল যেরকম গাজাকে শিক্ষা দেয় ওই রকম শিক্ষা, এই কথা আমি বহু জায়গাতে বলেছি যে বিজেপি এবং হচ্ছে যে আপনার ধরেন ইসরায়েলের ওই যে নেতানিয়াহুর পার্টি, এরা একই জায়নবাদী, এদের এই মেন্টালিটিটা হচ্ছে জায়নবাদী মেন্টালিটি। এবং এই একই ফর্মুলায় ওই কি বলে ইসরায়েলে যেটা গাজার উপরে ইসরায়েল যেটা করে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে ওরা গাজা বানাতে চায়। 3 দিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা, এখানকার অর্থনীতি নিয়ন্ত্রণ করা, এখানকার পানি নিয়ন্ত্রণ করা, এখানকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, কিন্তু এখানকার মানুষের কোনো দায়িত্ব না নয়, একদম গাজা মডেল। এবং এই গাজা মডেলকে ওরা এখানে চালু রাখতে চায়। ইন দ্য মিন টাইম একটা ইনফরমেশন দিয়ে রাখি, টিটিপির কানেক্টেড একজন ব্যক্তি ইন্ডিয়া থেকে, এটা কিন্তু বিজেপি পুশিং করেছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বাংলাদেশ ঘুরে চলে গেছে, পরে আমাদের নিরাপত্তা বাহিনী খবর পেয়েছে। এবং এই টিটিপি কিন্তু আফগানিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যেখানে আবার ইন্ডিয়ান এই সরকার টিটিপিকে সাপোর্ট করছে। এই পুরো নেক্সাসটা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। এই জায়গাটা আমাদের একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল কোশ্চেন। এমনিতে আমাদের দেশের ভেতরে সরকার পরিচালনার পদ্ধতি, সরকার নিয়ে আমাদের ভেতরে অনেক বাদানুবাদ থাকবে, কিন্তু আমি সরকার সহ সকল পক্ষকে বলবো এই ইস্যুতে আমাদের একটা ন্যাশনাল কোশ্চেন রেইজ করা দরকার, এবং ন্যাশনালি আমাদেরকে এক জায়গায় আসা দরকার যে আমরা কি করতে চাই, কিভাবে আমরা এটা ডিল করব। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আশরাফ জালাল খান মামুন। একই প্রশ্ন, কতটা প্রভাব ফেলতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বিদ্বেষমূলক রাজনীতি আমাদের এশিয়া মহাদেশের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না, সেটা আমরা এর আগেও দেখেছি। এবং আমরা একটা নীতিতে তো অবশ্যই বিশ্বাস করি যে আমাদের দেশের বাইরে আমাদের বন্ধু রাষ্ট্র আছে, কোনো প্রভু নাই। সুতরাং থ্রেট করে কিংবা কিছু করে ওনারা যে ভাষায় কথা বলবে আমাদের দেশের ভাষা একই হবে, যেহেতু ন্যাশনাল ইস্যু। আর একটা কথা মজা করে বলতেই হয়, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনা ওই দেশে আশ্রয় নিয়েছে, সেই ফ্যাসিস্ট হাসিনা তো সেখানেও কিছু প্রভাব ফেলেছে, সেটার প্রভাবটা আমরা দেখলাম শুভেন্দু সাহেবের বক্তব্যে। আমার মনে হয় প্রতিহিংসা ওনাদেরকে বাদ দিতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে পৃথিবীর উন্নয়ন হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।